শুনছেন চার্লি চ্যাপলিনের আত্মজীবনী আমার জীবন থেকে। আজ এর ৩৬তম পর্ব। ফিরে এলাম বেভারলি হিলসে। শ্যাডো অ্যান্ড সাবস্ট্যান্স নিয়ে আবার কাজ শুরু করেছিলাম। অরসন ওয়েলস একটি প্রস্তাব নিয়ে এলো। ও ভাবছে ও তথ্যচিত্র করবে বিভিন্ন মানুষের বাস্তব জীবনের গল্প নিয়ে। তার মধ্যে একজন হলো কুখ্যাত ফরাসি খুনি ব্লুবিয়ার্ড ল্যান্ড্রু। ও ভেবেছে ওই চরিত্রটি আমাকে দিয়ে করাবে। শুনে আমি আগ্রহী হলাম। একঘেয়ে কমেডি করে যাচ্ছি, একটু পরিবর্তন হবে এবার। শুধু তাই নয়, প্রতি ছবিতেই তো আমাকেই গল্প লিখতে হয়, অভিনয় করতে হয়, পরিচালনা করতে হয়। বহু বছর ধরেই এমন করে চলেছি, তার থেকে অব্যাহতি পাব। তাই ওকে বললাম, চিত্রনাট্যটা দেখাও। ও বলল, আরে সেটা তো এখনও লেখাই হয়নি, আগে তো দরকারি তথ্যগুলো ল্যান্ড্রুর বিচারের কাগজপত্র থেকে নিতে হবে। তারপর ও বলল, লেখার কাজে তুমিও যদি একটু সাহায্য করো ভালো হয়। আমি তো হতাশ, পরিষ্কার বলে দিলাম, আমাকে যদি আবার সেই চিত্রনাট্য লিখতে হয় তাহলে আমি নেই। ব্যাস, সব উদ্যোগ আলোচনা ওখানেই শেষ। দু একদিন পরে আমার মাথায় একটা ভাবনা এলো, ল্যান্ড্রুকে নিয়ে আমি তো একটা কমেডি ছবি বানাতে পারি। তখনই ওয়েলসকে ফোন করলাম, বললাম, ল্যান্ড্রুকে নিয়ে তোমার তথ্যচিত্রের ভাবনা থেকে আমার মাথায় একটা অন্য ভাবনা এসেছে। ভাবছি গল্পটা নিয়ে একটা মজার ছবি বানাবো। যদি গল্পতে ল্যান্ড্রুর ব্যাপারটা সরাসরি থাকবে না, তবু তোমার কাছ থেকেই ভাবনাটা আমার মাথায় এসেছে বলে আমি তোমাকে $৫,০০০ দিতে চাই। ও তো কি বলবে ভেবেই পেল না। আমি আবার বললাম, শোনো, ল্যান্ড্রুর গল্প তোমার নয়, অন্য কারুও নয়। এই গল্পতে সবারই অধিকার আছে, তবু তোমাকে দিচ্ছি কারণ তোমার থেকে আইডিয়াটা পেয়েছি বলে। ও কিছুক্ষণ ভাবল, তারপর ওর ম্যানেজারের সঙ্গে কথা বলতে বলল। তারপর একটা সমঝোতা হলো। ওয়েলস $৫,০০০ পাবে, ব্যাস, তাহলেই ওর কাছে আমার আর কোনো দায় থাকবে না। ওয়েলস রাজি হলো, কিন্তু একটা শর্ত চাপাতে চাইল। ছবিটা দেখার পর ও ছবির টাইটেলে ওর নাম উল্লেখ চাইতে পারে। তাতে লেখা হবে ছবির ভাবনা নেওয়া হয়েছে অরসন ওয়েলসের থেকে। আমার তো তখন খুব উৎসাহ, তাই ওর শর্ত নিয়ে ভাবলাম না, রাজি হয়ে গেলাম। তখন যদি বুঝতাম এভাবে ও নিজের একটা সম্মানীয় জায়গা আদায় করে নিতে চাইছে, তাহলে হয়তো রাজিই হতাম না। আপাতত শ্যাডো অ্যান্ড সাবস্ট্যান্সকে সরিয়ে রেখে মসিয়ে ভেরদু লিখতে শুরু করেছিলাম। ৩ মাস ধরে এটা নিয়ে কাজ করছিলাম। সে সময়ে জোয়ান ব্যারি আবার বেভারলি হিলসে হানা দিল। আমার খানসামা জানালো যে ব্যারি ফোন করেছিল। আমি ওকে জানিয়ে দিলাম, এই মহিলার সঙ্গে আমি কিছুতেই দেখা করতে চাই না। তারপর যা ঘটনা ঘটল সেটা খুব খারাপ। যেহেতু আমি তার সঙ্গে দেখা করব না বলে দিয়েছিলাম, ও জোর করে বাড়িতে ঢুকলো, জানালার কাঁচ ভাঙল, আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিল, অর্থ চাইল। বাধ্য হয়ে আমি পুলিশে খবর দিলাম। এটা আমার আগেই করা উচিত ছিল, শুধু সংবাদ মাধ্যমে জানাজানির ভয়ে পুলিশে জানাইনি। পুলিশ অবশ্য খুবই সহযোগিতা করল। আমাকে বলল, আমি যদি ওর ভাড়া দিয়ে ওকে নিউ ইয়র্কে ফেরার ব্যবস্থা করে দেই, তাহলে ওর বিরুদ্ধে সব অভিযোগ পুলিশ তুলে নেবে। বাধ্য হয়ে আবার ওকে নিউ ইয়র্ক ফেরার ভাড়া দিয়ে দিলাম। এবার পুলিশ ওকে জানিয়ে দিল, আর যদি কোনো দিন বেভারলি হিলসের আশেপাশে ওকে দেখা যায় তাহলে কিন্তু ভুগতে হবে। আমার জীবনের দুঃখের সময়ের পরে আনন্দের দিনও আসার কথা, কিন্তু তা যেন তখনই এলো না, বরং দুঃখের ছায়া ঘনিয়ে আরও অন্ধকার হয়ে গেল। তারপর বেশ কিছু সময় পরে যেন ভোরের দেখা পেলাম। মনে হলো এবার বোধহয় আবার সূর্য উঠবে। বেশ কয়েক মাস পরে একদিন মিস মিনা ওয়ালেস আমাকে ফোন করলেন। উনি হলিউডে অভিনেতা অভিনেত্রী যোগান দেন। উনি বললেন, ওনার এক পরিচিত সবে নিউ ইয়র্ক থেকে এসেছে, সে হয়তো আমার ব্রিজেট চরিত্রটিতে বেশ মানাবে। ওনাকে বলেছিলাম আমি ব্রিজেট চরিত্রের জন্য মেয়ে খুঁজছি। ব্রিজেট শ্যাডো অ্যান্ড সাবস্ট্যান্সের নায়িকা। মসিয়ে ভেরদু নিয়ে সমস্যা হচ্ছিল, গল্পটা বেশ কঠিন, তাকে ছবিতে রূপ দেওয়া সহজ নয়। তখন মিস ওয়ালেসের খবরটা আমার কাছে যেন আশীর্বাদ হয়ে এলো। মসিয়ে ভেরদুকে আপাতত সরিয়ে রেখে
আবার শ্যাডো অ্যান্ড সাবস্টেন্স নিয়ে ভাবতে বসলাম। আমি মিস ওয়ালেসকে ফোন করে বিস্তারিত জানতে চাইলাম। উনি বললেন মেয়েটির নাম ওনা ও নীল, বিখ্যাত নাট্যকার ইউজিন ও নীলের মেয়ে। আমার সঙ্গে ইউজিন ও নীলের কখনো দেখা হয়নি, তবে ওনার নাটক দেখে ওনার মেয়ে কেমন হতে পারে তার কোনো ধারণা করা যায় না। তাই মিস ওয়ালেসের কাছে জানতে চাইলাম, আচ্ছা ও কি অভিনয় জানে কিছু? উনি বললেন ছোটোখাটো দু একটা চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা আছে, আপনি বরং ক্যামেরায় ওর ছবি তুলে নিজেই দেখে নিন ওকে। আর তার আগে আপনি আমার বাড়িতে একদিন আসুন, রাতে খাওয়ার সময় তখনও থাকবে, ওকে দেখবেন। গেলাম ওনার বাড়ি। একটু আগেই গেলাম। বসার ঘরে ঢুকে দেখি একটি তরুণী আগুনের পাশে একা বসে আছে। আমিও বসলাম সে ঘরে মিস ওয়ালেসের জন্য অপেক্ষায়। কিছুক্ষণ বসার পরে আমি নিজেই ওর সঙ্গে আলাপ জমালাম। আমি নিজের পরিচয় দিয়ে বললাম, আপনি সম্ভবত মিস ওনিল। উত্তরে ও একটু হাসল। দেখি ওর সম্পর্কে আমি আগে যা ভেবেছিলাম ও তার থেকে একেবারেই আলাদা। উজ্জ্বল সৌন্দর্য, চমৎকার ব্যক্তিত্ব, সেই সঙ্গে অত্যন্ত নম্র, সব মিলিয়ে এক আকর্ষণীয় অনুভূতি। মিনার জন্য অপেক্ষা করতে করতে আমরা গল্প করতে লাগলাম। একটু পরেই মিনা এসে আমাদের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দিলেন। খাবার ঘরে আমরা চারজনই, মিস ওয়ালেস, মিস ওনিল, টিম ডুরান্ট আর আমি। আমরা সরাসরি কাজ নিয়ে কথা না বললেও সেই প্রসঙ্গেরই আশেপাশে কথা বলছিলাম। আমি বললাম যে শ্যাডো অ্যান্ড সাবস্টেন্সে মেয়েটি হবে খুবই অল্প বয়স্কা। তখনই মিস ওয়ালেস বললেন যে মিস ওনিলের বয়স মাত্র 17। আমার মনটা যেন খারাপ হয়ে গেল। কারণ যদিও দেখানো হয়েছে খুবই কম বয়সী, চরিত্রটা কিন্তু বেশ জটিল। বরং একটু বয়স্ক ও অভিজ্ঞতা সম্পন্ন মেয়ে হলেই ভালো হতো। তাই ওকে এই ছবিতে নেওয়ার কথা মন থেকে ঝেড়ে ফেললাম। কিন্তু কিছুদিন পরেই মিস ওয়ালেস টেলিফোনে জানতে চাইলেন আমি মিস ওনিলের ব্যাপারে কিছু ভেবেছি কিনা। কারণ আমি ওকে না নিলে ফক্স ফিল্ম কোম্পানি ওর সঙ্গে চুক্তি করবে। আমি একথা শুনেই তখনই ওর সঙ্গে চুক্তি করে ফেললাম। 20 বছরেরও বেশি সময় ধরে এক আনন্দময়ে যে জীবন আমার জন্য অপেক্ষা করছিল, এটা ছিল তারই সূচনা। আশা রাখি আরও বহুদিন এমন আনন্দেই জীবন কাটাবো। ওনাকে যতই দেখছিলাম ততই আশ্চর্য হয়ে যাচ্ছিলাম। কি কৌতুক বোধ, কি সহ্য ক্ষমতা! ওর স্বভাবের বড় গুণ হলো শুধু নিজের মতো করেই ও ভাবে না, অন্যের দৃষ্টি দিয়েও ভাবার চেষ্টা করে। এই রকম আরও নানা কারণেই আমি ওর প্রেমে পড়ে গেলাম। তখন ওর সবে 18। তবে আমার বিশ্বাস ছিল বয়সটা ওনার কাছে কোনো বড় ব্যাপার হবে না। ওনার সব নিয়মের বাইরে। যদিও আমাদের বয়সের এতটা পার্থক্যের জন্য আমার একটু ভয় ছিল, কিন্তু ওনা স্থির প্রতিজ্ঞ ও আমার প্রেমে পড়েছে, এটাই ওর কাছে বড় সত্য। সুতরাং ঠিক হলো শ্যাডো অ্যান্ড সাবস্টেন্সের কাজ শেষ হয়ে গেলে আমরা বিয়ে করব। চিত্রনাট্যের প্রাথমিক খসড়া করে ফেলেছিলাম। এবার ছবি তৈরির প্রস্তুতি নিচ্ছিলাম। মনে মনে ভাবছিলাম ওনার অপরূপ সৌন্দর্যকে যদি ঠিকভাবে তুলে ধরতে পারি তাহলে শ্যাডো অ্যান্ড সাবস্টেন্স নিশ্চয়ই জনপ্রিয় হবে। এই সময়ে ব্যারি আবার শহরে এসে হাজির। ও টেলিফোনে আমার খানসামাকে নির্দ্বিধায় জানিয়ে দিল যে ওর হাতে একদম অর্থ নেই, আর ও এখন 3 মাসের গর্ভবতী। তবে ওর এই অবস্থার জন্যে কে দায়ী তার কোনো উল্লেখ করেনি। আমি জানতাম যে এ ব্যাপারে আমার কোনো দায়িত্ব ছিল না। সুতরাং আমি বাড়ির লোকজনদের বলেছিলাম ও যদি আবার বাড়িতে এসে কোনো ঝামেলা পাকাতে চায়, কোনো লোকনিন্দার ভয় না করে সোজা যেন পুলিশে খবর দেয়। পরের দিনও সত্যিই এলো, তবে কোনো ঝামেলা নয়। বেশ হাসি খুশি ভঙ্গিতেই বাড়ির চারপাশে বাগানে ঘোরাঘুরি করল। নিশ্চয়ই ওর কোনো পরিকল্পনা ছিল। পরে জানা গিয়েছিল যে ওকে নাকি কোনো মহিলা সাংবাদিক বলেছিল বাড়ির সামনে গিয়ে ঘোরাঘুরি করতে, যাতে পুলিশ এসে ওকে গ্রেফতার করে। আমি ওকে ডেকে বললাম ও যদি এখনই এখান থেকে চলে না যায় তাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। শুনে ও পাত্তাই দিল না, উল্টে হাসল। ওর এই ধরনের আচরণ আমার সহ্য করতে না পেরে বাধ্য হয়ে খানসামাকে বললাম পুলিশে খবর দিতে। কয়েক ঘন্টা পরেই সংবাদপত্রের শিরোনামে আমি। আবার তুমুল সমালোচনা। চ্যাপলিনের যে সন্তান এখনও জন্মায়নি
সেই সন্তানের মাকে গ্রেফতার করালেন চ্যাপলিন, ছুঁড়ে ফেলে দিলেন চরম অবহেলায়। 1 সপ্তাহ পরে আমার নামে একটা মামলাও করা হলো। ফলে আমাকে আমার উকিল লয়েড রাইটের সঙ্গে দেখা করতে হলো। ওকে স্পষ্ট বললাম, ওই ব্যারি নামক মহিলাটির সঙ্গে আমার গত 2 বছর ধরে কোনো সম্পর্ক নেই। ও যখন শুনল যে শ্যাডো ছবিটির কাজ আমি শুরু করতে যাচ্ছি, ও প্রস্তাব দিল ছবির কাজ আপাতত বন্ধ থাক এবং ওনা নিউ ইয়র্কে ফিরে যাক। কিন্তু এই পরামর্শ আমরা নিতে পারলাম না। ব্যারি নামক মহিলাটির মিথ্যা ভাষণ কিংবা সংবাদপত্রের শিরোনামে উঠে আসা কোনো কিছুকেই আমাদের সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারল না। কোনো কিছুই আমাদের সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারল না। ওনা আর আমি বিয়ে করব, এই পূর্ব নির্দিষ্ট পরিকল্পনাটি আবার কার্যকরী করব বলে স্থির করলাম। আমার বন্ধু হ্যারি ক্রুকার প্রাথমিক সব ব্যবস্থা করে ফেলল। ও তখন হার্স্টের সংবাদপত্রে কাজ করত, তাই কথা দিল আমাদের বিয়ের মাত্র কয়েকটি ছবি ও নেবে। ও বলল যে শুধুমাত্র হার্স্টের কাগজেই আমাদের বিয়ের কাহিনী প্রকাশিত হবে। ওদের এক বন্ধু লোয়েলা পার্সন্সকে দিয়ে পুরো গল্পটি গুছিয়ে লেখা হবে। নানা সংবাদপত্রে নানা রং চড়ানো গল্প ছাপার চেয়ে এটাই বেশ ভালো হবে। সান্তা বারবারা থেকে 15 মাইল দূরে এক ছোট্ট শান্ত গ্রাম কার্পেন্টেরিয়া, সেখানে আমাদের বিয়ে হলো। কিন্তু বিবাহিতের মর্যাদা সরকারিভাবে পাওয়ার জন্য সান্তা বারবারা টাউন হলে গিয়ে সরকারি খাতায় আমাদের নাম লেখাতে হলো। তখন সকাল 8টা। সেই ছোট্ট জনপদে মানুষজন তখনও ভালো করে জেগে ওঠেনি। তখন আমরা টাউন হলে পৌঁছালাম। সেই রেজিস্ট্রি অফিসের কর্মচারী, যিনি তার কাছে যদি কোনো বিখ্যাত ব্যক্তি বিবাহের জন্য নাম লেখাতে যেত, তখনই তিনি তার ডেস্কের নিচে রাখা গোপন বোতামে চাপ দিয়ে সব সংবাদপত্র অফিসে খবর দিয়ে পাঠাতেন। এটা ঠেকাতে হ্যারি একটা কৌশল করেছিল। ঠিক হয়েছিল ওনা আগে গিয়ে বিস্তারিত লেখাবে, আমি তখন অফিসের বাইরেই থাকব। তাই হলো, ওনা গিয়ে নিজের নাম, ঠিকানা, বয়স লেখালো। এবার অফিসার বললেন, পাত্র কোথায়, এবার তাকে ডাকুন। আমি তখন ঘরে ঢুকলাম। আমাকে দেখেই তো ওনার চোখ দুটো গোল হয়ে গেল। বলে উঠলেন, আরে কি আশ্চর্য, আপনি পাত্র। এই বলে টেবিলের নিচে তিনি হাত ঢুকিয়ে বোতাম টিপ দিলেন। কিন্তু ততক্ষণে তো আমাদের অর্ধেক কাজ হয়ে গেছে, শুধু আমার নাম, ঠিকানা, বয়স লেখা বাকি। তাও উনি চেষ্টা করলেন যতটা দেরি করানো যায়, কিন্তু উনি সফল হলেন না। আমরা কাজ শেষ করে যখন গাড়িতে উঠতে যাচ্ছি, দেখি সংবাদপত্রের লোক গাড়ি নিয়ে হাজির। তারপর শুরু হলো দৌড় প্রতিযোগিতা। সেই সকালবেলা সান্তা বারবারার ফাঁকা রাস্তায়, এ রাস্তা ও রাস্তায় ছুটছি। পেছনে সাংবাদিকদের গাড়ি তাড়া করছে। এক রাস্তায় যেতে যেতে হঠাৎ অন্য রাস্তায় গাড়ি ঘুরিয়ে দিচ্ছি। চাকা টাল খাচ্ছে, গাড়িতে শব্দ হচ্ছে। এভাবে কার্পেন্টেরিয়াতে যখন পৌঁছলাম, পেছনে কেউ নেই। ওরা নিশ্চয়ই ভুল করে অন্য পথে চলে গেছে। শুরু হলো ওনা আর আমার বিবাহিত জীবন। সান্তা বারবারাতে আমরা 2 মাসের জন্য একটা বাড়ি ভাড়া নিলাম। খুব শান্তিতে কাটালাম এই 2টি মাস। কেউ জানে না আমরা এখানে আছি। সংবাদ মাধ্যমের হানা দেওয়ার কোনো সম্ভাবনা নেই। তবুও হঠাৎ দরজায় কেউ নক করলে আমরা লাফ দিয়ে উঠতাম। সন্ধ্যায় গ্রামের পথে হাঁটতে বেরোতাম। একটু সাবধানে থাকতাম, কেউ না চিনে ফেলে। মাঝে মাঝে মনের মধ্যে গভীর অবসাদ তৈরি হতো। মনে হতো সবার সঙ্গে আমি বিরোধে জড়িয়ে পড়লাম। সারা দেশ আমাকে বোধহয় ঘৃণার চোখে দেখছে। আমার সিনেমা তৈরির জীবন বোধহয় শেষ হয়ে গেল। এই সময়ে ওনা খুব সাহায্য করেছে। ও আমাকে থ্রিলবির কাহিনী পড়ে শোনাতো। ভিক্টোরিয়ান যুগের খুব মজার গল্প। শুনতে শুনতে খুব হাসতাম, মজা পেতাম। ওনা একটা বড় আরামকেদারায় আগুনের সামনে গুটিসুটি মেরে বসে পড়তো আর আমি শুনতাম। মাঝে মাঝে অবসাদ এলেও এই 2 মাস সান্তা বারবারায় খুব সুন্দর সময় কাটিয়েছিলাম। লস অ্যাঞ্জেলসে ফিরে এসেই সুপ্রিম কোর্টে আমার বন্ধু জাস্টিস মার্ফির কাছ থেকে একটা দুঃসংবাদ পেলাম। বেশ কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এক সভায় মিলিত হয়ে ঠিক করেছে আমাকে ওরা জব্দ করবে। তাই জাস্টিস মার্ফি চিঠিতে জানিয়েছে যে যদি কোনো সমস্যায় পড়ি, তাহলে বড় কোনো উকিল লাগাবার দরকার নেই, ছোটোখাটো কোনো উকিল ঠিক করলেই চলবে। তখনও যুক্তরাষ্ট্রীয় সরকার কাজ শুরু করেনি।
বেশ কিছু সংবাদপত্র সেই সরকারের সমর্থনে লিখে চলেছে, আবার এদের কাছেই আমি আবার চক্ষুশূল, আমি নাকি ছদ্মবেশী শয়তান। ইতিমধ্যে পিতৃত্বের মামলার বিষয়ে প্রস্তুতি নিচ্ছিলাম। এটা দেওয়ানি মামলা, এর সঙ্গে ফেডারেল সরকারের কোনো সম্পর্ক নেই। পিতৃত্ব যাচাইয়ে লয়েড রাইট প্রস্তাব নিল রক্ত পরীক্ষার জন্য। এটা যদি আমার পক্ষে যায় তাহলে আমি যে ব্যারির সন্তানের পিতা নয় তার চেয়ে বড় প্রমাণ আর হয় না। এরপর লয়েড আবার জানালো যে ও ব্যারির উকিলের সঙ্গে একটা সমঝোতায় এসেছে। সেটা হলো, আমরা যদি জোয়ান ব্যারিকে $25,000 দিই তাহলে সে নিজের ও তার সন্তানের রক্ত পরীক্ষায় রাজি হবে। রক্ত পরীক্ষায় যদি প্রমাণিত হয় আমি ওর সন্তানের বাবা নই, তাহলেও মামলা তুলে নেবে। আমি তো সঙ্গে সঙ্গেই প্রস্তাবে রাজি হয়ে গেলাম, কিন্তু সমস্যা একটা থেকেই গেল। আমার যে গ্রুপের রক্ত, সেই গ্রুপের তো আরও অনেক মানুষই আছে। সেক্ষেত্রে সন্তানের মধ্যে আমার গ্রুপের রক্ত থাকলেই আমিই যে ওর পিতা এটা কি করে বোঝা যাবে? লয়েড তখন বললেন যে সন্তানের যদি মায়ের গ্রুপ বা তোমার গ্রুপের রক্ত না হয় তাহলেই বোঝা যাবে যে ওর বাবা তুমি নও, অন্য কেউ। এরই মধ্যে ব্যারির সন্তানের জন্ম হলো। যুক্তরাষ্ট্রীয় সরকার জুরিদের নিয়ে উচ্চ পর্যায়ের অনুসন্ধান শুরু করলো। আমাকে অপদস্থ করার উদ্দেশ্য নিয়েই ব্যারিকে জিজ্ঞাসাবাদ শুরু করলো। এমন পরিস্থিতি হবে আমি কল্পনাও করতে পারিনি। বন্ধুরা পরামর্শ দিল বিখ্যাত উকিল গেসলারের সঙ্গে কথা বলার জন্য। মার্ফির কথা না মেনে তাই করলাম। এটা আমার পক্ষে একটা ভুলই হলো, কারণ এতে প্রমাণ হয়ে গেল আমি একটা বড় ঝঞ্ঝাটে পড়েছি। লয়েড রাইট গেসলারের সঙ্গে একটা সাক্ষাতের ব্যবস্থা করলো, যেখানে বোঝার চেষ্টা করতে হবে বিচারকরা আমাকে দোষী সাব্যস্ত করতে পারে কি না। জানা গেল সরকার আমার বিরুদ্ধে পতিতাবৃত্তি রোধ আইন অবমাননার অভিযোগ আনতে চলেছে। সরকার তার রাজনৈতিক প্রতিপক্ষকে হেনস্থা করতে এই সব কৌশল নেয়। এই আইনের আসল উদ্দেশ্য ছিল পতিতাবৃত্তির জন্য এক রাজ্য থেকে আনা অন্য রাজ্যে নারী ও শিশুকন্যা পাচার রোধ করা। যৌনপল্লীগুলো বন্ধের নির্দেশ দেওয়ার পর থেকে এই আইনের বিশেষ প্রয়োজনীয়তা ছিল না, অথচ এটি চালু ছিল আসলে নাগরিকদের শায়েস্তা করার জন্য। একজন লোক যদি তার ডিভোর্স করা বউকে নিয়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যায়, সেই সময়ে সে যদি তার প্রাক্তন বউয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে, সেক্ষেত্রে ধরে নেওয়া হয় সে আইন ভঙ্গ করেছে। এই জন্য তার 5 বছর পর্যন্ত জেলও হতে পারে। সরকার আমাকে এই আইনের অপপ্রয়োগ করেই দোষী সাব্যস্ত করতে চাইছিল। শুনেছিলাম সরকার নাকি আরও কোনো একটা অভিযোগ আমার বিরুদ্ধে আনার চেষ্টা করছিল, কিন্তু আইনিভাবে সেটা এতটাই অকার্যকরী যে শেষ পর্যন্ত সে চেষ্টা বাতিল হয়ে যায়। রাইট আর গেসলার দুজনেই একমত হলো যে আমার বিরুদ্ধে আনা কোনো অভিযোগই ধোপে টিকবে না। আমি অভিযুক্ত হলেও সেখান থেকে বেরিয়ে আসা আমার কোনো অসুবিধাই হবে না। জুরিদের তদন্ত শুরু হলো। আমি তো নিশ্চিন্ত, কোনো অভিযোগই দাঁড়াবে না। ব্যারিকে তো তার মাকে নিয়ে নিউ ইয়র্ক আসতে যেতে হচ্ছিল। কিছুদিনের মধ্যেই গেসলার আমাকে ফোনে জানালেন, চার্লি আপনি অভিযুক্ত হয়েছেন, বিস্তারিত কাগজপত্র পরে পাবো, শুনানির দিন জানিয়ে দেব। পরের সপ্তাহগুলো যেন কাফকার গল্পের মতো। আমি রাত দিন মগ্ন হয়ে আছি একটাই ভাবনায়, নিজের অস্তিত্ব বাঁচানোর লড়াই। যদি সত্যিই আমি দোষী সাব্যস্ত হই তাহলে আমার 20 বছরের কারাবাস। আদালতে শুনানির দিন চিত্রগ্রাহক আর সাংবাদিকদের যেন উৎসব লেগে গেল। আমার আপত্তি সত্ত্বেও সবাই হুড়মুড়িয়ে ফেডারেল মার্শালের ঘরে ঢুকে পড়ল। আমি তখন আঙুলের ছাপ দিচ্ছিলাম, পটাপট ছবি উঠতে লাগলো। আমি রেগে গিয়ে জানতে চাইলাম ওদের এরকম করার কোনো অধিকার আছে কি না। মার্শাল বললেন, না নেই, তবে এদের আপনি কি করে ঠেকাবেন? সরকারি অফিসারের মুখে এই কথা শুনে আমি আর কি বলবো। ততদিনে ব্যারির সন্তান রক্ত পরীক্ষার পক্ষে যথেষ্ট বড় হয়েছে। ব্যারি আর আমার 2 পক্ষের উকিল মিলে একটা পরীক্ষাগার ঠিক করলো, যেখানে রক্ত পরীক্ষা হবে। ব্যারি, ওর বাচ্চা আর আমাকে 3 জনকেই রক্ত পরীক্ষার জন্য ডাকা হলো। পরে আমার উকিল আমাকে ফোন করলেন, ওনার গলার স্বর কাঁপছিল। বললেন, চার্লি তুমি নির্দোষ, রক্ত পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে তুমি ওর বাবা হতে পারোনি, অন্য কেউ ওর বাবা। আমি আবেগে সিক্ত গলায় বললাম, ওহ, এটা বড় দুঃখের ব্যাপার। এই খবর জানাজানি হতেই সাংবাদিকদের মধ্যে সাড়া পড়ে গেল। একটা কাগজে লেখা হলো চার্লি নির্দোষ প্রমাণিত, আরেকটা কাগজ লিখল
রক্ত পরীক্ষায় স্থির প্রমাণিত চ্যাপলিন বাবা নয়। রক্ত পরীক্ষার ফলাফলে যুক্তরাষ্ট্রীয় সরকার অস্বস্তিতে পড়লেও সরকার ঠিক করলো মামলা চালিয়ে যাওয়া হবে, সুতরাং আমারও মুক্তি নেই। প্রায়ই গেস্টারের বাড়িতে সন্ধ্যাগুলো কাটাতে হয় আইনি আলোচনায়। বিস্তারিতভাবে ওকে বলতে হয় কবে কোথায় কোথায় ব্যারির সঙ্গে আমার দেখা হয়েছিল। ইতিমধ্যে সান ফ্রান্সিসকোর এক যাজকের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ চিঠি এলো। উনি লিখেছেন যে ওনার কাছে খবর আছে ব্যারিকে ফ্যাসিস্ট সংগঠন ব্যবহার করছে। উনি এর সপক্ষে তথ্য প্রমাণ হাজির করতে সান ফ্রান্সিসকো থেকে লস অ্যাঞ্জেলসে আসতে রাজি আছেন। গেস্টার অবশ্য অপ্রয়োজনীয় বলে ব্যাপারটায় গুরুত্ব দিলেন না। ব্যারির চরিত্র নিয়ে, ওর অতীত জীবনের উচ্ছৃঙ্খলতা নিয়ে আমাদের কাছেও অনেক তথ্য ছিল। এসব নিয়ে কয়েক সপ্তাহ ধরেই আমরা খোঁজ খবর করছিলাম। একদিন হঠাৎ গেস্টার বললেন, চরিত্র নিয়ে ঘাঁটাঘাঁটির দরকার নেই, যদিও এরল ফ্লিন এর আগে এভাবেই শাস্তি এড়িয়েছিলেন। তবে আপনার ক্ষেত্রে তার দরকার নেই, এসব না করেই আমরা মামলা জিতে যাব। গেস্টারের কাছে এগুলো অপ্রয়োজনীয় হলেও ব্যারির অতীত জীবন নিয়ে যা সব তথ্য প্রমাণ জড়ো হয়েছিল তা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে। জোয়ান ব্যারিও আমার কাছে কিছু চিঠি লিখেছিল, ক্ষমা চেয়েছিল আমার সমস্যা সৃষ্টির জন্য, ধন্যবাদ জানিয়েছিল আমার কাছেও যা দয়া ভালোবাসা পেয়েছে সেজন্য। সংবাদ মাধ্যম আমার বিরুদ্ধে যেসব গল্প বানাচ্ছিল তার জবাব দিতে এইসব চিঠিগুলো আমার কাছে খুবই জরুরি ছিল। এর ফলে আমার বিরুদ্ধে নিন্দা একটু কমে আসবে, কাগজগুলো অন্তত সত্যিটা লিখতে বাধ্য হবে, আর আমেরিকার জনগণের চোখে আমিও অন্তত নির্দোষ প্রমাণিত হব। অথচ আমি সেরকম ভেবেছিলাম। এখানে আমি এডগার হুভার ও তার FBI সংস্থা সম্পর্কে একটা বিষয়ে বলে নিতে চাই। যেহেতু আমার মামলাটা ছিল ফেডারেল কোর্টের অধীন, তাই FBI সরকারি উকিলের হয়ে নানা তথ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা চালিয়েছিল। অনেক বছর আগে এক ভোজ সভায় হুভারের সঙ্গে আমার দেখা হয়েছিল। তখন মুখ চোখ বেশ স্বাভাবিকই ছিল। উনি আমার সঙ্গে ওনার কাজকর্ম নিয়ে অনেক কথাও বলেছিলেন। এখন বয়স বেড়েছে, নাকটা যেন ভেঙে গেছে, মুখটাও যেন হয়ে উঠেছে নিষ্ঠুর প্রকৃতির। সেই হুভারের সঙ্গে চেসেন রেস্তোরাঁয় হঠাৎ দেখা। তখন আমি অভিযুক্ত হয়েছি। আমি আর উনা যে টেবিলে বসেছিলাম তার চেয়ে 3 টেবিল পরেই উনি ওনার অফিসের লোকদের সঙ্গে বসেছিলেন। একই টেবিলে বসেছিলেন পিটি গ্রে। ওকেও 1918 সাল থেকে হলিউডে বহুবার দেখেছি। হলিউডের নানা পার্টিতে, নাচের আসরে ওকে দেখতাম। গোবেচারা ধরনের, সবসময়ই দেতো হাসি হাসত, দেখে আমার গা জ্বলে যেত। আমি ভাবতাম ও হয়তো ছোটোখাটো ভূমিকায় অভিনয় করে পেট চালায়। ওকে হুভারের টেবিলে দেখে আমি তো অবাক। ও এখানে কি করছে? ওনা আর আমি খাওয়া শেষ করে বেরোবো বলে উঠেছি, যেই তাকিয়েছি টিপির দিকে, সেই মুহূর্তে সেও তাকিয়েছে আমার দিকে। কয়েক মুহূর্ত আমরা দুজনে তাকালাম পরস্পরের দিকে। ও যেন একটু দাঁত বার করে হাসল। তখনই যেন হঠাৎ বুঝলাম চক্রান্তের অংশীদার সেও। অবশেষে বিচারের দিনটি উপস্থিত হলো। গেসলার আমাকে আদালতের সামনে ঠিক 10:10 আগে ওর সঙ্গে দেখা করতে বললেন, যাতে আমরা একসাথে আদালতে ঢুকতে পারি। আদালত ছিল দোতলায়। আমরা আদালত ঘরে ঢুকলাম, তেমন কোনো সাড়া জাগলো না। সংবাদ প্রতিনিধিরা আমাকে যেন উপেক্ষা করার চেষ্টা করছিল। আসলে ওদের যা দরকার সে সবই তো ওরা ইতিমধ্যে পেয়ে গেছে। গেসলার আমাকে একটা চেয়ারে বসিয়ে কয়েকজনের সঙ্গে কথা বলতে চলে গেলেন। মনে হচ্ছিল আমার ছাড়া আর সবারই উৎসব চলছে। সরকারি পক্ষের উকিলের দিকে তাকালাম, দেখি উনি কাগজপত্র পড়ছেন, লেখালেখি করছেন, অন্যদের সঙ্গে কথা বলছেন, হাসাহাসি করছেন। টিপি গ্রেও সেখানে হাজির। মাঝে মাঝেই ও আমার দিকে তাকাচ্ছিল আর সেই দেতো হাসি হাসছিল। গেসলার টেবিলের উপর কাগজ পেন্সিল রেখে গিয়েছিলেন আমার বিচারের সময় নোট নেবে বলে। আমি একা বসে বসে কি করি, ওই কাগজের ছবি আঁকতে শুরু করলাম। হঠাৎ গেসলার দৌড়ে এসে আমার হাত থেকে কাগজটা কেড়ে নিলেন। ফিসফিস করে বললেন, আরে এসব আঁকবেন না, এসব যদি ছবি সাংবাদিকদের হাতে চলে যায় ওরা আবার এসবের অন্য মানে বার করবে। এই বলে উনি কাগজটা ছিঁড়ে ফেললেন। এঁকেছিলাম একটা নদী আর তার উপরে একটা সেতু। এটা আমি মাঝে মাঝেই ছেলে মানুষের মতো আঁকতাম। তারপর আদালত শুরু হলো।
সবাই যে যার জায়গায় এসে বসে পড়লেন। এবার আদালতের কর্মচারী কাঠের হাতুড়ি ঠুকলেন 3 বার ঠক ঠক করে। আমরা সবাই চুপ করে গেলাম। আমাদের বিরুদ্ধে মোট 4টি অভিযোগ ছিল। তার মধ্যে 2টি পতিতাবৃত্তি রোধ আইন ভাঙার অপরাধ, বাকি 2টি এমন আইনের ভিত্তিতে যার অস্তিত্বই কেউ জানত না, নাগরিক অধিকার আইন ভাঙার অপরাধ। প্রথমে গেস্টার সব অভিযোগ অস্বীকার করলেন, তবে সেটা প্রাথমিকভাবে, এটাই করা নিয়ম। 2 দিন সময় লাগলো জুরি কারা কারা হবেন সেটা ঠিক করতে। মোট 24 জনের দল, তার থেকে 12 জনকে বাছতে হবে। বাদী প্রতিবাদী উভয় পক্ষ 6 জন করে বাছবে। দুপক্ষই জুরিদের নানা প্রশ্ন করতে লাগলো। অনেক বাছাই করে তবেই পছন্দ করা। প্রধান বিচারপতি ও 2 জন উকিল জুরিদের বাজিয়ে দেখবেন, তাদের গুণাবলী যাচাই করবেন, দেখবেন এই মামলার বিচারক হওয়ার যোগ্য কিনা। কত রকম প্রশ্ন করা হয়, মামলার কাগজগুলো পড়েছে কিনা, কারো দ্বারা প্রভাবিত হয়েছে কিনা, কাগজপত্র পড়ে কোনো ধারণা তৈরি হয়েছে কিনা, এই মামলায় যুক্ত কারো সাথে পরিচয় আছে কিনা। সে এক দীর্ঘ প্রক্রিয়া। আমি ভাবলাম, আর ধারণা তৈরি। বেশিরভাগ সংবাদপত্র গত 14 মাস ধরে আমার বিরুদ্ধে ক্রমাগত লিখে চলেছে। জুরিদের যখন 8 ঘন্টা ধরে প্রশ্নোত্তর পর্ব চলে, সে সময়ে দুপক্ষের উকিলই তাদের গোয়েন্দাদের হাতে জুরিদের নাম দিচ্ছিলেন। গেস্টারও তাই করছিলেন। গোয়েন্দারা নাম নিয়ে চলে যাচ্ছিল, 10 মিনিট পরেই খোঁজখবর নিয়ে ফিরে আসছিল, গেসলারের হাতে তুলে দিচ্ছিল বিবরণ। যেমন জন ডোকস, দোকান কর্মচারী, বউ আর 2টি সন্তান, সিনেমায় যায় না। গেসলার বিবরণ পড়ে বললেন, একে আপাতত রাখি তালিকায়। এভাবেই বাছাই চলছিল, বাতিল করা বা তালিকায় রাখা। সরকারি উকিলও তার গোয়েন্দাদের সঙ্গে নিচু স্বরে কথা বলছিলেন। সবাই ব্যস্ত, শুধু টিপি গ্রে আমার দিকে তাকিয়ে মাঝে মাঝে হাসছিল। এভাবে 8 জন জুরি বাছাই হওয়ার পর একজন মহিলা এলেন জুরি হওয়ার জন্য। সঙ্গে সঙ্গে গেস্টার বললেন, কেন জানি না আমার একে পছন্দ হচ্ছে না। তাকে যখন প্রশ্ন করা চলছিল, সে সময় গেস্টারের গোয়েন্দা একটি চিরকুট এনে দিলেন। উনি সেটা পড়ে বললেন, ঠিক এটাই আমি ভেবেছিলাম। মহিলা লস অ্যাঞ্জেলস টাইমসের একজন সাংবাদিক ছিলেন। ওকে রাখা যাবে না, কিন্তু অন্য পক্ষ ওকেই রাখতে চেয়েছে। আমি মহিলাটির মুখ দেখার চেষ্টা করলাম, ভালো বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম চশমাটা পরে নিই। গেসলার তাড়াতাড়ি আমার হাত ধরে বললেন, না না, চশমা পরবেন না, এর আবার কি মানে হবে কে জানে। চশমা পরলাম না। মনে হচ্ছিল মহিলা যেন কি এক চিন্তায় মগ্ন হয়ে আছেন। চশমা ছাড়া ঠিক বুঝতে পারছিলাম না। গেসলার বললেন, আমাদের আর মাত্র 2টো আপত্তি হাতে আছে, আপাতত একে রেখেই দিই। কিন্তু পরে দেখা গেল একেবারেই আমার বিরুদ্ধে যাবে এমন 2 জনকে হাতে থাকা 2টো আপত্তি দিয়ে বাদ দিতে হলো। ফলে মহিলা রয়েই গেলেন। 2 উকিলের আইনি কচকচানি শুনতে শুনতে আমার মনে হচ্ছিল ওরা যেন নিজেদের কথার খেলায় মেতে উঠেছে। আমার এখানে কিছুই করার নেই। বসে বসে ভাবছিলাম, জানি আমার বিরুদ্ধে কোনো অভিযোগের ভিত্তি নেই, তবুও মনের মধ্যে নানা কথার উদয় হচ্ছিল। মনে হচ্ছিল যদি আমি অপরাধী প্রতিপন্ন হই। কিছু আর আমি যেন ভাবতেই পারছিলাম না। ভাবছিলাম আমার ভবিষ্যৎ জীবনের কথা। সব কেমন যেন গুলিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কত দূরে আমার সেই জীবন। আর ভাবতে পারছিলাম না। আমি একসঙ্গে অনেক কিছু ভাবতে পারি না। যতই সমস্যা থাকুক, কেউই ক্রমাগত সেটা নিয়ে ভাবতে পারে না। সবাই সেটা থেকে একটু বেরোতে চায়। আমার মনে আছে, একদিন আদালতে তখন সাময়িক বিরতি চলছে। জুরিরা বেরিয়ে গেছেন, উকিলরা ও বিচারক নিজের নিজের ঘরে বসে আছেন, দর্শকরা শুধু ঘরে বসে আছেন। আমিও বসেছিলাম তাদের সঙ্গে, আর একজন চিত্রগ্রাহক বসেছিলেন আমার দিকে ক্যামেরা তাক করে, আমার একটা অন্যরকম ছবি তুলবে বলে। যেই না আমি চশমাটা পরেছি, অমনি ওর ক্যামেরা তুলেছে। আমিও সঙ্গে সঙ্গে চশমা খুলে ফেললাম। আমার কাণ্ড দেখে ঘরের দর্শকরা হেসে ফেললেন। ও যেই ক্যামেরা নামালো, আমিও অমনি চশমাটা পরে ফেললাম। এভাবে আমাদের চোর পুলিশ খেলা চলতে লাগলো। ও ক্যামেরা তোলে, আমি চশমা খুলি, ও ক্যামেরা নামায়, আমি চশমা পরি। দর্শকরাও খুব মজা পাচ্ছিল ব্যাপারটায়। বিচার আবার শুরু হতে আমিও আবার আগের গাম্ভীর্যে ফিরে গেলাম। বিচার চলল বেশ কয়েকদিন ধরে। যেহেতু এটা সরকারি মামলা, জোয়ান ব্যারির বন্ধু পল গেটিকেও সাক্ষী হিসেবে আসতে হলো।
সেই সঙ্গে দুজন জার্মান যুবক ও আরও অনেককে। পল গেটি স্বীকার করল যে জোয়ান ব্যারির সঙ্গে তার বন্ধুত্ব ছিল একসময়, এখন আর বন্ধুত্ব নেই। বন্ধু থাকার সময় জোয়ানকে অর্থও দিয়েছে প্রচুর। জোয়ান যে আমাকে চিঠিগুলো দিয়েছিল আমার কাছে ক্ষমা চেয়ে বা আমার মহানুভবতার জন্য ধন্যবাদ জানিয়ে সেগুলো পেশ করা হলো। গেসলার এগুলোকে সাক্ষ্য হিসেবে আদালতে পেশ করতে চাইলেন, কিন্তু বিচারকগণ এতে আপত্তি জানালেন। আমার মনে হলো গেসলারও বিশেষ পীড়াপিড়ি করলেন না। বিচারে বেরিয়ে এলো যে ব্যারি যেদিন আমার বাড়ি গিয়ে জানালার কাঁচ ভেঙেছিল তার আগের রাতে এক জার্মান যুবকের সঙ্গে রাত কাটিয়েছিল। যুবকটি সাক্ষী হিসাবে আদালতে এসে জেরার মুখে এ কথা স্বীকার করতে বাধ্য হলো। আদালতের এত সব চাপান উত্তরের মাঝখানে আমাকে অসহায়ভাবে বসে থাকতে হতো, কিন্তু আদালত থেকে বেরিয়ে এলেই সব যেন ভুলে যেতাম। বাড়ি ফিরে ওনার সঙ্গে একসঙ্গে রাতের খাবার খেতাম, পরম শান্তিতে ক্লান্ত হয়ে শুতে যেতাম। বিচারের দিনগুলোতে আদালতের ক্লান্তি তো ছিলই, সেই সাথে কষ্টকর ছিল সকাল 7টায় ঘুম থেকে উঠে পড়া। সকালের খাবার খেয়েই তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হতো, কারণ লস অ্যাঞ্জেলসের গাড়ির ভিড়ে 1 ঘন্টা গাড়ি চালিয়ে আদালতে পৌঁছাতে হতো। আদালত শুরু হওয়ার ঠিক 10 মিনিট আগে, 10:10 অবশেষে বিচার শেষ হলো। দুজন উকিল পুরো বিচার প্রক্রিয়াটি সংক্ষেপে তুলে ধরতে 2.5 ঘন্টা সময় নিলেন। সারাক্ষণ তারা কী যে বলে গেলেন আমার মাথায় কিছুই ঢুকল না। আমার কাছে যেন সব কথাই সমান। মনে হলো সরকারেরই হার হবে। অন্তত 20 বছরের কারাবাস আমার হচ্ছে না। বিচারক এবার মামলার সারসংক্ষেপ বলতে লাগলেন। ওনার কথা যেন কিছুটা বুঝতে পারলাম, বোঝার চেষ্টা করলাম। টাইমসের সেই মহিলা সাংবাদিকের মনোভাব, তার মুখে যেন বিরক্তির ছাপ। জুরিরা যখন বেরিয়ে গেল উনিও কোনো দিকে না তাকিয়ে বেরিয়ে গেলেন। আদালত কক্ষ থেকে যখন বেরোচ্ছিলাম গেসলার আমার কানে কানে বললেন, আজ আমরা এখনই চলে যেতে পারবো না। বিচারকের রায় বেরোবে, তবে বাইরে বসে একটু রোদ পোয়ানো যেতে পারে। কি আর করি, বসে রইলাম। বসে বসে ভাবছিলাম কি এক অদৃশ্য শক্তি যেন আমাকে ঘিরে রেখেছে। তখনও আমি আইনের হাতে। প্রায় 1:30 বাজল, রায় ঘোষণা হলো না। কতক্ষণ লাগা উচিত? বড়জোর 20 মিনিট। আমার আর তর সই ছিল না। ভাবলাম ওনাকে ফোন করেই সময় কাটবে। 1 ঘন্টা কেটে গেল। ওনাকে ফোনে বললাম জুরিরা এখনও আসেনি, রায় বেরোলেই জানাবো। আরও 1 ঘন্টা কেটে গেল, কোনো খবর নেই। এত দেরির কারণ কি? যেখানে 10 মিনিটও লাগার কথা নয় সেখানে এত সময়। শুধু তো বলবে দোষী নয়, আমরা দুজনেই বসে আছি, এত দেরি কেন? এটুকুও আর বলতে ইচ্ছে করছিল না। এক সময় গেসলার ঘড়ি দেখলেন, 4টে বাজলো। উনি বললেন, বুঝতে পারছি না আটকালো কোথায়। এবার আমরা আলোচনা করতে লাগলাম কী কারণে এত দেরি হতে পারে। 5টা বাজতে 15 মিনিট বাকি। ঘন্টা বেজে উঠল। বোঝা গেল জুরিরা এবার রায় দেবেন। আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল। আবার আদালত কক্ষে ঢোকার সময় গেসলার ফিসফিস করে বললেন, রায় যাই হোক, কোনো রকম আবেগ দেখাবেন না। আমার পাশ দিয়ে সরকারি উকিল প্রায় ছুটতে ছুটতে সিঁড়ি বেয়ে উপরে উঠলেন। পেছন পেছন তার সহকারীরা, সবাই হাঁপাচ্ছিল। সবার শেষে ছিল টিপি গ্রে। চলে যেতে যেতে ও ঠিক পেছন ফিরে আমার দিকে দাঁত বার করল। ঘর দেখতে দেখতে ভর্তি হয়ে গেল একটা চাপা উত্তেজনা। বাইরে আমি শান্ত হয়ে থাকলেও আমার বুকটাও ধরাস ধরাস করছিল। আদালতের কর্মচারী কাঠের হাতুড়ি দিয়ে 3 বার ঠুকলেন, যার অর্থ প্রধান বিচারপতি আসছেন। আমরা সবাই উঠে দাঁড়ালাম। সবাই বসার পর যিনিরা এলেন তাদের প্রথমজন আদালতের কর্মচারীর হাতে একটা কাগজ তুলে দিলেন। গেসলার মাথা নিচু করে বসে আছেন। শুনলাম বিড়বিড় করছেন, যদি চার্লি নির্দোষী সাব্যস্ত হয় তাহলে সেটা হবে আমার দেখা বিচারের সর্বনিকৃষ্ট গর্ভপাত। একই কথা উনি আবার বললেন। আদালতের কর্মচারীটি এবার কাঠের হাতুড়ি দিয়ে টেবিলে 3 বার ঠুকলেন। সবাই চুপ করে গেল। একেবারে নিস্তব্ধতার মধ্যে তিনি ঘোষণা করলেন, চার্লস চ্যাপলিন, কেস নম্বর 3,37,068, প্রথম বিচারে। এবারে একটু সময় দিয়ে নির্দোষ। হঠাৎ একটা তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো দর্শকদের মধ্য থেকে। তারপরই আবার সবাই চুপ। কর্মচারীটি বলতে শুরু করেছেন, দ্বিতীয় বিচারে নির্দোষ। এবার দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। আমি জানতাম না এখানে এতজন আমার সমর্থনে আমার বন্ধু হয়ে হাজির হয়েছিলেন। কয়েকজন রেলিং ভেঙে কাঠগড়ায় ঢুকে পড়লেন, আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলেন।
আমি এক ঝলক টিপি গ্রেকে দেখলাম, না, ওর মুখে হাসি নেই, মুখ ভাবলেশীন। তখন বিচারপতি আমাকে বললেন, মিস্টার চ্যাপলিন, আপনার আর আদালতে থাকার প্রয়োজন নেই, আপনি এখন মুক্ত। উনি ওনার আসন থেকে হাত বাড়িয়ে আমার সঙ্গে করমর্দন করলেন, আমাকে অভিনন্দন জানালেন। সরকারি পক্ষের উকিলও আমার সঙ্গে করমর্দন করে আমাকে অভিনন্দন জানালেন। তখন গেসলার ফিসফিস করে বললেন, এবার যান, জুরিদের সঙ্গে করমর্দন করে আসুন। আমি যেই তাদের দিকে এগিয়েছি, মহিলা জুরিটি, যাকে গেসলার বিচারক হিসাবে রাখতে চাইনি, উনি উঠে দাঁড়িয়ে সবার আগে হাত বাড়িয়ে দিলেন। এই প্রথম আমি তার মুখটা কাছ থেকে দেখলাম। খুব সুন্দর মুখশ্রী, বুদ্ধিদীপ্ত, অনুভবী। করমর্দন করে উনি হাসি মুখে বললেন, আর কোনো সমস্যা নেই চার্লি, যতই হোক আমরা এখনও স্বাধীন দেশেই বাস করি। আমি যে কি বলবো ভেবেই পাচ্ছিলাম না। ওনার কথা আমাকে যেন নাড়িয়ে দিয়ে গেল। আমি মাথা নেড়ে হাসলাম। উনি বললেন, আমি আপনাকে আমাদের বিশ্রাম নেওয়ার ঘরের জানালা দিয়ে দেখছিলাম। আপনি উদ্বিগ্ন মুখে পায়চারি করছেন। ইচ্ছা করছিল আপনাকে বলি, দুশ্চিন্তা করবেন না। আমরা 11 জন একমত ছিলাম, আর একজনকে আমাদের পক্ষে আনতে পারলে 10 মিনিটে সিদ্ধান্ত হয়ে যেত। ওনার কথায় আমার দু চোখ দিয়ে জল নেমে এলো। কোনো ক্রমে মুখে হাসি এনে ওনাকে ধন্যবাদ জানালাম। তারপর বাকি সবাইও আন্তরিকভাবেই করমর্দন করলেন। শুধু আরেকজন মহিলা আমার দিকে যেন ঘৃণার চোখে তাকিয়েছিলেন। আমি তো কি করব ভেবে না পেয়ে সরে যাচ্ছিলাম। এমন সময় আদালতের পেশকার বললেন, ম্যাডাম, এখন তো সব মিটে গেছে, উঠুন, উঠে করমর্দন করুন। উনি তখন অনিচ্ছা সহকারে উঠে করমর্দন করলেন। আমিও তাকে শুকনো গলায় ধন্যবাদ জানালাম। উনা তখন 4 মাসের অন্তঃসত্ত্বা। আমার অপেক্ষায় বাড়ির সামনের বাগানে বসেছিল। বাড়িতে একাই ছিল, মনে খুবই উত্তেজনা। রেডিওতে আমার সংবাদ শুনে অজ্ঞান হয়ে গিয়েছিল। সন্ধেবেলায় আমরা একসঙ্গে শান্তভাবে খেতে বসলাম। আর কেউ নেই, শুধু উনা আর আমি। কোনো সংবাদপত্র, কোনো টেলিফোন, কোনো কিছুই যেন চাইছিলাম না। কারো সঙ্গে কথা বলতে, কারো সঙ্গে দেখা করতে ইচ্ছাই করছিল না। মনের ভেতরটা যেন শূন্য হয়ে গেছে। মনে হচ্ছে বুকের ভেতরটা ছারখার হয়ে গেছে। কাউকে ভালো লাগছিল না, এমনকি বাড়ির কাজের লোকেদেরও যেন সহ্য করতে পারছিলাম না। খাওয়ার পরে আমরা একসাথে আগুনের পাশে বসলাম। ওকে সব ঘটনা বললাম, কেন রায় দিতে এত দেরি হলো। মহিলাটি যে বললেন আমাদের দেশটা এখনও স্বাধীন, সে কথাও। বহু সপ্তাহ অনেক উত্তেজনা, মানসিক চাপ সহ্য করার পর আজ যেন একেবারে ভারহীন মনে হচ্ছিল। সেদিন রাতে শুতে গেলাম খুব খুশি মনে, কাল সকালে আর 7টায় উঠে আদালতে যাওয়ার তোড়জোড় করতে হবে না। 2-1 দিন পরে লিউ ফুটওয়াঙ্গার ফোনে মজা করে বললেন, আপনি তো মশাই আমেরিকার ইতিহাসে জায়গা করে নিলেন, এমন একজন অভিনেতা হিসেবে যিনি রাজনৈতিকভাবে সারা দেশের বিপক্ষে দাঁড়িয়েছিলেন। পিতৃত্বের মামলাটা আমি জিতেছিলাম রক্ত পরীক্ষার মধ্য দিয়েই। পিতৃত্বের মামলাটা নিয়ে আমি ভেবেছিলাম রক্ত পরীক্ষার মধ্য দিয়েই মিটে গেছে। দেখি তা নয়। জোয়ান ব্যারি আবার একজন প্রভাবশালী উকিলকে ধরে মামলাটা আবার সুকৌশলে চালু করেছে। সেই উকিল কায়দা করে সন্তানের অভিভাবকত্ব মায়ের কাছ থেকে আদালতের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এইভাবে ও আমাকে আর সরাসরি পিতৃত্বের জন্য দায়ী করল না, যাতে ওকে আমার দেওয়া ওই $25,000 ফেরত দিতে না হয়। কিন্তু বাচ্চাটির অভিভাবক হিসাবে আদালত তখন আমার উপর চাপ দিতে লাগলো বাচ্চাটির জন্য খরচের দায় নিতে। আবার মামলা চলল। প্রথম বিচারে জুরিরা কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছাতে পারল না। আমার উকিল তো তখন হতাশ। উনি ভেবেছিলেন মামলার ফয়সালা হয়ে গেছে। কে ভেবেছিল আবার নতুন করে সমস্যা গজাবে। দ্বিতীয় বিচারে সব উল্টে গেল। রক্ত পরীক্ষায় প্রমাণিত হয়েছিল আমি বাচ্চাটির বাবা নই, আর ক্যালিফোর্নিয়ার আইন অনুসারে এটাই প্রমাণ হিসেবে গৃহীত হয়। পিতৃত্বের মামলায় তা সত্ত্বেও কোর্টের রায় আমার বিরুদ্ধে গেল। এবার উনা আর আমার দুজনেরই একান্ত ইচ্ছা ক্যালিফোর্নিয়া ছেড়ে চলে যাওয়া। আমাদের বিয়ের পর থেকেই আমরা যেন ময়দা পেশার যন্ত্রে পেশা হচ্ছিলাম। এবার একটু বিশ্রাম চাই। আর দেরি না করে আমরা আমাদের ছোট্ট কালো বেড়ালটিকে নিয়ে নিউ ইয়র্কের ট্রেনে চেপে বসলাম। নিউ ইয়র্ক থেকে চলে গেলাম নিউইয়র্ক। সেখানে একটা বাড়ি ভাড়া নিলাম। চারপাশে কেউ চেনাশোনা নেই, শুধু পাথুরে অনুর্বর ছোট বড় টিলায় ঘেরা জায়গাটা। তারও যেন একটা অন্যরকম সৌন্দর্য। বাড়িটিও বেশ সুন্দর, 1780 সালে তৈরি। বাড়ি ভাড়া নেওয়ার সাথে পেলাম বাড়ি দেখাশোনা করার লোকটিকেও, খুব সদয় ব্যবহার।
খুব সহৃদয় ব্যবহার, শুধু তাই নয়, রান্নার হাতও চমৎকার। আরও একটা মজার ব্যাপার, বাড়িতে জুটে গেল খুব মিষ্টি ছোট্ট একটা কালো কুকুর, রিট্রিভার। আমাদের সঙ্গে খুব ভাব হয়ে গেল, তবে ওনার সঙ্গেই খাতির বেশি। রোজ নিয়ম করে আমাদের সকালের জলখাবারের সময় চলে আসে। আমরা যখন খেতে বসি ও আমাদের দিকে মুখ করে বসে থাকে। আমাদের ছোট্ট কালো বেড়ালটি যখন ওকে প্রথম দেখে তখন ওর কি রাগ, ফ্যাঁস ফ্যাঁস করছিল। কিন্তু কুকুরটি সে রাগের তোয়াক্কা না করে ঘাসের উপর টান টান হয়ে শুয়ে বেড়ালের দিকে তাকিয়ে থাকতো, যেন বলতে চাইতো, রাগ করিস কেন, আয় না আমরা একসাথে থাকি।